টিউশনি টাকা আর মেসেজ খরচ চালাতে না পেরে অবশেষে রাজশাহী শহরে একটা ছোট বাসা ভাড়া নিলাম। বাসাটা পুরনো হলেও ভাড়া কম। বাড়িওয়ালা আঙ্কেল মানুষটা ভালোই, কিন্তু সমস্যা একটা আছে। তার একটা মেয়ে আছে, নাম নুসরাত। প্রথম যেদিন চাবি নিতে গেলাম গেটে ধাক্কা। আমি আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি নতুন ভাড়াটিয়া। পেছন থেকে কেউ বলে উঠলো, এই যে মিস্টার, জুতা খুলে ঢুকুন। এটা বাড়ি হোস্টেল না। ঘুরে দেখি 22 থেকে 23 বছরের একটা মেয়ে, চোখে চশমা, হাতে বই আর মুখে রাজ্যের বিরক্তি। এটাই বাড়িওয়ালার মেয়ে। আঙ্কেল হেসে বললেন, মা, ও আমাদের নতুন ভাড়াটিয়া, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, নাম রাফি। নুসরাত একবার উপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, ও টিউশনি করেন নাকি? ছাত্রদের আওয়াজ যেন আমাদের ঘুমের ডিস্টার্ব না হয়। আমি শুধু মাথা নেড়ে জি বললাম। মনে মনে বললাম, প্রথম দিনই শত্রুতা শুরু। বাসাটা দোতলায়, ছোট এক রুম। এটা বারান্দা। বারান্দা থেকে নুসরাতের রান্নাঘর দেখা যায়। সমস্যা হলো, বারান্দায় কাপড় মেলার দড়ি একটাই। তৃতীয় দিন সকালে আমি কাপড় মেলতে গিয়ে দেখি দড়ি ভর্তি, সব নুসরাতের কাপড়। আমি একটু জায়গা করে নিজের 2টা টি-শার্ট মেললাম। 10 মিনিট পর হুয়াকার, এই আমার কাপড়ের পাশে আপনার ওইটা কেন? আমি আমি জায়গা ছিল না আপু। নুসরাত, আপু ডাকবেন না। আর আপনার কাপড় সরান, আমার কাপড়ের গন্ধ লাগবে। অপমানে কান লাল হয়ে গেল। কাপড় নিয়ে রুমে চলে আসলাম। রাতে কারেন্ট গেল, ফোনে 3% চার্জ। ছাদে গেলাম একটু বাতাসের জন্য। গিয়ে দেখি নুসরাত আগে থেকেই বসে আছে, বই পড়ছে, ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। আমাকে দেখে বলল, স্যার, আমার পার্সোনাল, ডিস্টার্ব করবেন না। আমি, আচ্ছা। 5 মিনিট পর কারেন্ট আসলে যাওয়ার সময় ওর বইটা বাতাসে উড়ে আমার পায়ের কাছে পড়লো। বইটা তুলে দিতে গিয়ে দেখি মেডিকেল ভর্তির গাইড। আমি, আপনি ডাক্তার হবেন? নুসরাত বইটা ছো মেরে নিয়ে বলল, আপনার জানার দরকার নাই। আর হ্যাঁ, কাল থেকে বারান্দা সকাল 8টার আগে ব্যবহার করবেন না, আমার পড়ার সময়। বলে হনহন করে নেমে গেল। রাতে ঘুমাতে পারলাম না। নতুন শহর, নতুন বাসা, আর একটা ঝগড়াটে বাড়িওয়ালার মেয়ে। কিন্তু ছাদের সেই 5 মিনিটে ওর চোখে চোখে যে ক্লান্তি দেখলাম, ওটা ঝগড়ার ছিল না। পরের দিন সকাল 7টা 50 মিনিট। আমি অ্যালার্ম মেলতে কালকেও অপমান ভুলি নাই। ঠিক 8টা বাজার 2 মিনিট আগে নুসরাত দরজা খুলে বের হলো, হাতে এক গাদা বই আর একটা চা কাপ। আমাকে দেখে চোখ কপালে। এখনো যায় নাই 8টা বাজে। আমি ঘড়ি দেখিয়ে বললাম, আর 2 মিনিট বাকি আপু। নুসরাত আপু ডাকতে মানা করছি না। ও চেয়ার নিয়ে বারান্দায় কোনায় বসে পড়া শুরু করলো। আর আমি কাপড় মেলছি মাঝখানে 3 হাত দূরত্ব। কিন্তু বাতাসে ওর খাতার পাতা উড়ে এসে আমার গায়ে লাগছে বারবার। আমি আমি একটু সাইডে বসেন, বাতাস লাগছে। নুসরাত বই থেকে চোখ না তুলেই, বারান্দা কি আপনার বাপের? আমি এখানেই বসবো। এভাবে 20 মিনিট কাটলো। হঠাৎ ওর চায়ের কাপে পিঁপড়া। নুসরাত ইস বলে কাপটা ঝাঁকি দিল। অর্ধেক চা এসে পড়লো আমার শুকাতে দেওয়া সাদা শার্টে। আমি আমি এটা কি করলেন? নুসরাত প্রথমবার একটু অপ্রস্তুত হলো। সরি, ইচ্ছা করে করি নাই। আমি, সরি বললে শার্ট ফেরত আসবে? নুসরাত রেগে, তো কি করব? নতুন কিনে দেব। টিউশনি টাকা জমান বলে রাগ করে ভিতরে চলে গেল। দুপুরে আঙ্কেল বাসায় আসলেন ভাড়া রসিদ নিয়ে, সাথে একটা প্যাকেট। আঙ্কেল, রাফি বাবা নাও। নুসরাত বলল, তোমার শার্টে চা পড়ছে, এইটার দাম। প্যাকেট খুলে দেখি 500 টাকা আর একটা নতুন সাদা টি-শার্ট। বিকেলে ছাদে গেলাম, মন খারাপ। টি-শার্টটা হাতে দেখিয়ে নুসরাত আগে থেকেই
আছে, আজকে বই নাই, শুধু আকাশের দিকে তাকিয়ে আছে। আমি পাশে বসে টি শার্টটা ওর দিকে বাড়িয়ে দিলাম। লাগবে না, শার্ট আমি ধুয়ে নেব, টাকাও লাগবে না। নুসরাত অবাক হয়ে তাকালো। কেন? কেন? আমি কারণ ইচ্ছা করে ফেলেন নাই আর সরি বলছেন, এটাই অনেক। ও কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি আপনি আসলেই গাধা। টাকা ফেরত দিচ্ছেন কেউ? টাকা ফেরত দিচ্ছে কেউ? আমি হাসলাম। গাধাই ভালো নুসরাত। কাল সকাল 7:30 বারান্দায় খালি পাবেন। আমার পরীক্ষা সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত, ডিস্টার্ব করবেন না। আমি আচ্ছা, শুভকামনা। ও উঠে যাওয়ার সময় হঠাৎ ঘুরে বলল, আর থ্যাঙ্কস, টি শার্টের জন্য না, বোঝার জন্য। প্রথমবার ওর মুখে হাসি দেখলাম, হালকা। রাতে ঘুমানোর আগে মনে হলো বাড়িওয়ালার মেয়েটা পুরোপুরি খারাপ না, শুধু একটু রাগী কথা রাখছি। বারান্দা একদম খালি। আমি রুমে বসে নুসরাতের জন্য চুপচাপ দোয়া করছি। ওর আজ মেডিকেলে মডেল টেস্ট, দুপুর 12টায়। দরজায় নখ খুলে দেখি নুসরাত, চোখ মুখ ফোলা, মনে হয় কান্না করছে। আমি, কি হয়েছে? পরীক্ষা খারাপ নুসরাত? আপনার কাছে নিউটনের সূত্রের নোট হবে? আমার খাতা হারায় গেছে, আজ রাতে রিভিশন দিতে হবে। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে সায়েন্স পড়ছি, নোট আছে, আসেন রুমে। ও প্রথমবার আমার রুমে ঢুকলো। রুম অগোছালো, বই খাতা জামা ছড়ানো। নুসরাত নাক ছিটকায়, ছেলেরা এত অগোছালো কেন? আমি লজ্জা পেয়ে তাড়াতাড়ি নোট বের করে দিলাম। নুসরাত নোট নিয়ে যাওয়ার সময় থেমে গেল। আপনি খাইছেন? আমি, না, টিউশনিতে যাব। নুসরাত, আম্মু নুডলস রান্না করছে, 2 মিনিট দাঁড়ান। 5 মিনিট পর এক বাটি গরম নুডলস আর একটা ডিম ভাজি নিয়ে হাজির, ধন্যবাদ হিসেবে। নোটের জন্য আর সকালের জন্য সরি। আমি তো অবাক, এই মেয়ে নুডলস নিয়ে আসছে। খেতে খেতে জিজ্ঞেস করলাম, পরীক্ষা কেমন দিলেন? নুসরাত মুখ কালো করে, ভালো না, ফিজিক্সে একটা এমসিইউ ভুলে দাগায় ফেলছি। এখন টিউশন হচ্ছে, আমি আরে একটা এমসিকিউ তে কি আসে যায়? আপনি পারবেন নুসরাত, আপনি বুঝবেন না, বাসার সবার এক্সপেকটেশন আমার উপর। ওর গলার স্বর নরম হয়ে গেল। রাগী নুসরাত আর নাই। রাত 11টা, কারেন্ট নাই আবার। আমি ছাদে গেছি, দেখি নুসরাত মোমবাতি জ্বালিয়ে ওই নোটই পড়ছে। আমি দূর থেকে বললাম, বুঝতেছেন নুসরাত? হুম। আমি, থ্যাঙ্কস। হঠাৎ ওর মোমবাতি নিভে গেল, চারপাশ অন্ধকার। নুসরাত একটা ভয় পেয়ে এই, আমি তাড়াতাড়ি ফোনে ফ্ল্যাশ জ্বালালাম। ভয় পাইছেন নুসরাত? না, কিন্তু পা কাঁপছিল। আমি, থাকেন, আমি লাইট ধরি, আপনি পড়েন। পরের 30 মিনিট আমি লাইট ধরেছিলাম, ওর ও পড়ছিল। কেউ কোনো কথা বলি নাই। পড়া শেষে নোট ফেরত দিতে এসে বলল, আপনি আসলেই ভালো মানুষ রাফি। এই প্রথম আমার নাম ধরে ডাকলো। আমি, আর আপনি? আসলে রাগি না, শুধু টেনশনে থাকেন। নুসরাত হালকা হেসে চলে গেল। শুতে যাওয়ার আগে মনে হলো যুদ্ধটা মনে হয় আস্তে আস্তে বন্ধুত্বের দিকে যাচ্ছে। সকাল 10টা, নুসরাতের মেডিকেলে মডেল টেস্ট রেজাল্ট দিবে। আমি টিউশনি শেষে বাসায় ফিরছি। গেটে ঢুকতেই দেখি নুসরাত দাঁড়িয়ে আছে, ফোনের চোখ মুখ শুকনা। আমি, কি হলো, রেজাল্ট পাইছেন? নুসরাত ফোনটা দেখে বলল, হুম, 67 নাম্বার। আমি খুশিতে চিৎকার দিয়ে উঠলাম, ওয়াও, ওয়াহ, চান্স তো পাকা। নুসরাত হাসছে না, চোখে পানি। আমি, কি হয়েছে এত খুশির খবর? আমি বুঝলাম ওর বাসার প্রেশার। আপু, এটা তো মডেল টেস্ট, আসলে আপনি প্রথম হবেন। আর এত পিছনে কেন? আপনার তো মেরিট 100 এর মধ্যে থাকার কথা। নুসরাত একটু হাসলো।
আমি তো 100-100 চাই, আমি সেটা পাবেন। চলেন খাওয়াবো। টং এর দোকানে নিয়ে গেলাম। সিঙ্গারা আর চা। নুসরাত, এই এত খরচ কেন? আপনি চান্স পাবেন, এটা শুভ লাশ। ও হাসলো। প্রথমবার ওর চোখে আনন্দ দেখলাম। বাসায় ফিরে দেখি আঙ্কেল আম্মু ডাইনিং টেবিলে বসে আছে। নুসরাতকে দেখেই বললেন, কত নাম্বার? নুসরাত, 67। আম্মু, এইটা কোনো নাম্বার? চান্স পাবি না তো। নুসরাত মুখটা নিচু করে ফেললো। আমি বললাম, আঙ্কেল, ও আসলে প্রথম হবে। মডেল টেস্ট তো আঙ্কেল। হবে তো। হব হব, তোর সব হব। খাওয়ার টেবিলে নুসরাতের পাশে বসে আছি। ও আমাকে চিমটি কাটলো, চুপচাপ খান। আমি হাসলাম। রাতে আবার ছাদে। নুসরাত, রাফি একটা কথা বলেনি। আমি বলেন, নুসরাত, আমি চান্স পেয়ে আপনাকে নিয়ে মেডিকেলে যাব। আমি ওয়াহ প্রমিস। নুসরাত, হুম। সেদিন রাতে নুসরাতের চোখ একটা স্বপ্ন দেখলাম। মেডিকেলের ভর্তি পরীক্ষা পরশু। নুসরাতের প্রিপারেশন নাকি 100%, কিন্তু ওর চোখে মুখে টেনশন। রাত 12টা, আমি রুমে পড়ছি, হঠাৎ নুসরাতের দরজায় নক। আমি, কি হলো, এখনো ঘুমান নাই? নুসরাত, একটু আসেন। গেলাম, দেখি ও বিছানায় বসে আছে, সামনে এক গাদা বই। নুসরাত, রাফি একটা কথা বলল। আমি, হুম বলেন। নুসরাত, পরশু পরীক্ষার জন্য একটু দোয়া কইরেন। আমি, আপনি চান্স পাবেন ইনশাআল্লাহ। দোয়া তো করবই। ও হঠাৎ আমার হাতটা ধরলো। রাফি, একটু বসেন না। আমি বললাম। আমি বসলাম। ওর হাত তখনও আমার হাতে। নুসরাত, আচ্ছা, আমি যদি চান্স না পাই? আমি, এই কথা বলেন কেন? পাবেন তো। নুসরাত, না পাইলে খুব কষ্ট হবে। বাসার সবাই আজ। আমি ওর হাতটা জোরে চেপে ধরলাম। আপু, আপনি পারবেন। আর না পারলেই আমি আছি তো। ও চোখ তুলে তাকালো। প্রথমবার আমাদের চোখাচোখি হলো। ওর চোখে একটা ভরসা দেখলাম। হঠাৎ আম্মু ডাক দিল, নুসরাত, ঘুমাও। পরীক্ষার আগে রাতে জেগে থাকলে হবে। নুসরাত হাতটা সরিয়ে নিল। ও যায়। যাওয়ার আগে বলল, রাতে একটা জিনিস নিব, দিব। পকেট থেকে একটা ছোট্ট মডেল বের করলো। এটা আমার স্কুলের, রাখেন, পরীক্ষার দিন পড়ব আমি। এটা আপনার কাছে রাখেন। নুসরাত, না, আপনার কাছে থাক। রুমে এসে মডেলটা হাতে নিয়ে ভাবলাম, এই মেয়েটা আসলে কতটা ভীতু। পরের দিন সকালে নুসরাতকে দেখলাম না। আঙ্কেল বললেন, মেয়েটা রওনা দিছে 5টায়, পরীক্ষা হলে পৌঁছাবে 7টায়। দুপুর 12টায় পরীক্ষা শেষে নুসরাতের মেসেজ, আলহামদুলিল্লাহ, দোয়া কইরেন। আমি জবাব দিলাম, ইনশাআল্লাহ চান্স পাবেন। মেডেল পড়ছি। রেজাল্টের দিন ঠিক 12টায় নুসরাতের ফোন। রাফি, গলাটা কাঁপছে। আমি বললাম, হুম বলেন। নুসরাত, 641তম চান্স হয়েছে। আমি চিৎকার দিয়ে উঠলাম, ওয়াহ, মেডিকেলে চান্স, কনগ্রাচুলেশন। ওর চোখে তখন কান্না। রাফি, থ্যাংক ইউ। নুসরাত চান্স পাইছে। বাসা জুড়ে মিষ্টি আর খুশি। আঙ্কেল আম্মু সারাদিন মিষ্টি বিলাচ্ছে, কিন্তু আমার ভিতরে কেমন যেন লাগছে। ভর্তির ডেট 15 দিন পর। নুসরাত ঢাকার মেডিকেলে হোস্টেলে উঠবে। সেদিন রাতে ছাদে গেলাম। নুসরাত আগে থেকেই বসেছিল। আজ ওর হাতে কোনো বই নাই। আমি, কনগ্রাচুলেশন ডাক্তার আপু। নুসরাত হাসলো, ধন্যবাদ আপনার দোয়া আর ওই মেডেলের জন্য। আমি পকেট থেকে মডেলটা বের করে দিলাম, নেন আপনার জিনিস। নুসরাত নিল না। আপনার কাছেই থাক। শুভ। আমি আশা, নীরবতা। 2 মিনিট কেউ কথা বললাম না। নুসরাত হঠাৎ বলল, রাফি, আমি ঢাকায় চলে যাচ্ছি। আমি, হুম জানি। নুসরাত, আপনি? আমি এখানে অনার্স শেষ করে তারপর। নুসরাত, আমাদের আর দেখা হবে না।
হবে তো। আমার বুকের ভেতর ধক করে উঠলো। এই মেয়েটা দ্বিতীয় মাসে কতটা আপন হয়ে গেছে আমি হবে। আপনি ডাক্তার হয়ে আসলে আমাকে ফ্রি চেক আপ দিবেন। নুসরাত হেসে ফেলল। কাজী হাজির। পরের দিন সকাল, নুসরাতের জিনিসপত্র গোছানো হচ্ছে, আমি হেল্প করছি। নুসরাত বারবার এদিক ওদিক তাকাচ্ছে। গাড়ি আসলে জিনিস উঠানো হলো গাড়ি আসলো জিনিস উঠানো হলো। আঙ্কেল, মা সাবধানে যাস। আম্মু কান্না করতেছে। নুসরাত গাড়িতে ওঠার আগে আমার দিকে তাকালো। কিছু বলবা না? শুধু চোখ দিয়ে একটা কথা বলল। গাড়ি চলে গেল। বারান্দা ফাঁকা, ছাদ ফাঁকা, আমার রুমের পাশে ওর রুমটাও ফাঁকা। রাতে খেতে বসে আঙ্কেল বললেন, রাফি বাবা মন খারাপ। আমি না আঙ্কেল, কিন্তু সত্যি বলতে বাসাটা অনেক নীরব লেগেছে। আগের মতো কেউ এই জুতা খুলে ঢুকে বলবে না। কেউ চা ফেলা চা ফেলে শার্ট নষ্ট করবে না। রাত 10টায় ফোনে মেসেজ, নুসরাত পৌঁছে গেছি, হোস্টেল ভালো, আপনি খাইছেন, আমি হোম, আপনিও খেয়ে ঘুমান, ক্লাস কাল ক্লাস। নুসরাত মডেলটা রাখছেন তো? আমি হোম, আমার কাছে। শেষ মেসেজের পরও আর রিপ্লাই দিল। ভাবলাম মানুষ চলে গেলে জায়গাটাও ফাঁকা হয়ে যায়, কিন্তু স্মৃতি থেকে যায়। আর ওই মডেলটা, ওটা এখন আমার সবচেয়ে দামি জিনিস। আমি এখন অনার্স থার্ড ইয়ারে, টিউশনি 3টা। আর নুসরাত সে এখন ঢাকা মেডিকেলের সেকেন্ড ইয়ার। এই 2 বছরে দেখা হয় নাই, শুধু মাঝে মাঝে ঈদে ঈদ মোবারক টেস্ট। ও ব্যস্ত, আমিও ব্যস্ত। আজকে রাজশাহীতে ফিরছে 1 মাসের ছুটিতে। বিকাল 4টা, গেটে নক। খুলে দেখি নুসরাত, সাদা আপ্রন, গলায় স্থ্র, চুল বাঁধা। আগে সেই রাগী মেয়েটা নাই, এখন একদম ডাক্তার ডাক্তার লাগতাছে। আমি, ডাক্তার আপু যে আসে। নুসরাত, রাফি কেমন আছেন? ও এখনো আপনি করে ডাকে। আঙ্কেল, আম্মু খুশিতে পাগল। আমি চা বানিয়ে আনলাম। নুসরাত চা খেতে খেতে বলল, আপনার রুমটাই এখনো অগোছালোই আছে দেখি। আমি হাসলাম, অভ্যাস খারাপ। রাতে ছাদে গেলাম আগের মতোই, শুধু আমরা 2 বছর বড় হয়ে গেছি। নুসরাত, মেডেলটা আছে, আমি পকেট থেকে বের করে দিলাম। ও 2 বছরই একটু পুরনো হয় নাই। নুসরাত মেডেলটা হাতে নিয়ে বলল, রাফি, এটা কথা বলি। আমি, বলেন। নুসরাত, ঢাকায় আমার অনেক বন্ধু, অনেক সিনিয়র ভাইয়ারা প্রবেশও করছে, কিন্তু আমার হার্টবিট বেড়ে গেল। নুসরাত, কিন্তু আমার ওই বারান্দার যুদ্ধ, লুডো ছাড়া কারেন্ট গেলে লাইট ধরে রাখা মানুষটাকে ভুলতে পারি নাই। আমি চুপ, কি বলবো বুঝতেছি না। নুসরাত, আপনি কি আমাকে সাহায্য করবেন? আবার সারা জীবনের জন্য। আমি ওর দিকে তাকালাম। সেই চশমা পরা মেয়ে, যে প্রথম দিন বলছিল ডিস্টার্ব করবেন না। আমি হেসে বললাম, ঝগড়া করলে সাহায্য করব, লুডুস রান্না করে খাওয়াইলেই আরো ভালো করে সাহায্য করব। নুসরাত হাজির। ও হঠাৎ আমার হাতটা ধরলো, 2 বছর আগের মতোই। নুসরাত, তাহলে আমরা বাড়িওয়ালার মেয়ে আর ভাড়াটিয়া এখন থেকে অফিসিয়াল। ও হেসে ফেললো চোখে পানি। আঙ্কেল নিচ থেকে ডাক দিলেন, নুসরাত, রাফি নিচে আসো, মিষ্টি আছে। আমরা দুজন সিঁড়ি দিয়ে নামছি। নুসরাত ফিস ফিস করে বলল, কাল থেকে বারান্দা 7টা 30 মিনিটে খালি চাই কিন্তু। আমি আবার শুরু করলেন। দুইজন একসাথে হেসে উঠলাম। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট 2 আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সমাপ্ত। বাড়িওয়ালার মেয়ের সাথে ঝগড়া দিয়ে শুরু।
আর ভালোবাসা দিয়ে শেষ। গল্পটা কেমন লাগলো জানাবেন। নেক্সট গল্প খুব শীঘ্রই আসছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন।